আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজ। আপনাদের জন্য পড়ছিলাম মোহাম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনী বিজ্ঞানী শব্দর আলীর মহা আবিষ্কার। আজ পড়ছি এর ষষ্ঠ ও শেষ পর্ব। রাতে যখন শোয়ার ব্যবস্থা করছি তখন মতিন এসে হাজির। সকালবেলা খবর পেয়ে হেরোইন ল্যাবরেটরিতে হানা দিতে গিয়েছিল, কোনো লাভ হয়নি। ওরা যখন পৌঁছেছে তখন পুরো দল হাওয়া। এবারেও আগে থেকে খবর পেয়ে গেছে। আমরা আমাদের ডিটেকটিভ কাজের খবর দিলাম মতিনকে। পুলিশের জিপকে যেতে দেখে কিভাবে সারাদিন হোটেল মালিককে চোখে চোখে রেখেছি খুলে বললাম। শুনে মতিন খুশি হলো কিনা বোঝা গেল না। পুলিশের চাকরি করলে এই অসুবিধে, একজন মানুষ নিরপরাধী শুনলে মন খারাপ হয়ে যায়। তিনজন বসে খানিক্ষণ গল্পগুজব করি। আমার তখন আবার শব্দর আলীকে ভয় দেখানোর কথাটা মনে পড়ে গেল। ভূতের ভয় দেখানোর জন্যে মতিনকে রাজি করানো যায় কিনা ভাবলাম। কলেজে থাকতে ভারী পাজি ছিল, এখন হোমরা চোমরা মানুষ হয়ে ভদ্র হয়ে গেছে কিনা কে জানে। মতিন যখন উঠে পড়ে আমি শব্দর আলীকে বললাম, আপনি শুয়ে পড়ুন, আমি মতিনকে একটু এগিয়ে দিয়ে আসি। বাইরে এসে আমি মতিনকে ভূতের ভয় দেখানোর কথাটা বললাম। মাঝরাতে তাকে ভূত সেজে এসে শব্দর আলীর পিলে চমকে দিতে হবে। মতিন প্রথমে এক কথাতে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ তার আগের রাতের কথা মনে পড়ে যায়। শব্দর আলীর স্ট্যান্ডগান থেকে কি ভয়ানক ইলেকট্রিক শক! সে সাথে সাথে পিছিয়ে যায়। আমি অনেক কষ্টে তাকে রাজি করালাম। কথা দিলাম আমি স্ট্যান্ডগানটা লুকিয়ে রাখব। এসব ব্যাপারে দেরি করে লাভ নেই, আজ রাতেই করার ইচ্ছা। কিন্তু মতিনকে নাকি রাতে হেড অফিসে রিপোর্ট পাঠাতে হবে, কাজেই কখন সময় পাবে জানে না। ঠিক করা হলো পরের রাতে সে আসবে, ঠিক একটা সময়। হাত দুটো উঁচু করা থাকবে, পুরোটা সাদা কাপড় দিয়ে ঢাকা। দেখে মনে হবে 8 ফুট উঁচু একটা দানব। একবার শব্দর আলীর বিছানার পাশ দিয়ে হেঁটে বেরিয়ে যাবে, বাকি দায়িত্ব আমার। ঘরে ফিরে এসে দেখি শব্দর আলী কুণ্ডুলি পাকিয়ে ঘুমিয়ে গেছেন। পরদিন ভোরে ঘুম থেকে উঠে দেখি শব্দর আলী তখনও ঘুমে। আমি বাথরুমে গোসল ইত্যাদি সেরে এসে দেখি শব্দর আলী উঠে চিন্তিত মুখে বসে আছেন। আমাকে দেখে বললেন, আমরা ধরে রেখেছি খবরটা ওয়্যারলেসে যায়, কিন্তু আসলে হয়তো এটা পাঠানো হয় লেজার দিয়ে। খুবই তো সহজ, একটা ভালো আয়না, একটা ফটো ডায়োড, একটা ভালো এমপ্লিফায়ার, ব্যাস তাহলেই হয়। শব্দর আলী ভুরু কুচকে থেমে গেলেন, তারপর গোঁফ টানতে টানতে বললেন, দিনের বেলা অবশ্যই মুশকিল, এত আলোতে লেজার লাইটকে দেখা যায় না। কি মনে হয় আপনার? আমি আর কি বলবো। শব্দর আলীকে ওভাবে চিন্তিত অবস্থায় বসিয়ে রেখে বের হয়ে এলাম। হোটেলের মালিক আজকেও অলস ভঙ্গিতে একটা ইজি চেয়ারে বসে আছেন। পায়ের কাছে কয়টা কবুতর, হাতের ওপর একটা। কবুতরগুলো মানুষকে ভয় পায় না। আজকে আমাকে দেখে একটা আমার হাতের ওপর এসে বসে। কয়টা দানা তুলে নিতেই খুঁটে খুঁটে খেতে থাকে। হোটেলের মালিকের সাথে আরও একটা দুটো কথা হলো। অলস প্রকৃতির লোক, বাইরে শুয়ে থাকা ছাড়া আর কিছু করতে দেখি না। শব্দর আলী গোসল ইত্যাদি সেরে আসার পর দুজন বেরিয়ে পড়লাম। সারাটা দিন ঘুরতে ঘুরতে কেটে গেল। অনেক মজার মজার জিনিস দেখার আছে, সব দেখে শেষ করতে পারবো কিনা সন্দেহ। শুধু মাছের বাজারগুলোই তো ভালো করে দেখতে 1 মাস লেগে যাবে। বিকেলের দিকে ক্লান্ত হয়ে আমরা ফিরে আসি। ঘরে ঢোকার আগে হঠাৎ ঝটপট করে উঠতে উঠতে হোটেল মালিকের একটা কবুতর নেমে এসে একেবারে আমার ঘাড়ের ওপর এসে বসে। আজ সকালে এটাকে দানা খাইয়েছি, একদিনে আমাকে চিনে গেছে। আমি কবুতরটার গায়ে একটু হাত বুলিয়ে উড়িয়ে দিচ্ছিলাম। শব্দ সাহেব হঠাৎ বললেন, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। কবুতরটিকে তিনি সাবধানে হাতে নেন। তখন আমার চোখে পড়ে কবুতরের একটা পায়ে কী সব জিনিস বাঁধা। শব্দ সাহেব সেগুলো খুলতে খুলতে বললেন, বোকা কবুতরটা মানুষকে ভয় পায় না, যার কাছে ইচ্ছা চলে যায়। নিশ্চয় দুষ্ট কোনো ছেলের হাতে পড়েছিল, দেখেন পায়ে কী সব বেঁধে দিয়েছে। দুষ্ট ছেলের কাজ? পায়ে ছেঁড়া কাগজ, একটা শিশি, শিশিতে সাবানের গুঁড়া না কি শক্ত করে বাঁধা। আমরা সাবধানে সব কিছু খুলে কবুতরটিকে উড়িয়ে দিই। রাতে রেস্তোরাঁ থেকে খেয়ে আমরা সকাল সকাল ফিরে আসি। আজ রাতে শব্দর আলীকে ভূতের ভয় দেখানোর কথা। আগে থেকে একটা ভৌতিক আবহাওয়া তৈরি করতে হবে। হোটেলে ঢোকার সময় হোটেল মালিকের সাথে দেখা। দেখে মনে হলো ভদ্রলোক কিছু একটা নিয়ে যেন একটু দুশ্চিন্ত। আমাদের দেখে একটু হাসির ভঙ্গি করলেন। আমি বললাম, আপনার কবুতরগুলো খুব পোষ মেনেছে, মানুষকে মোটেও ভয় পায় না। হোটেল মালিক একটু শঙ্কিতভাবে আমাদের দিকে তাকান, একটু আমতা আমতা করে বলেন, হ্যাঁ একটু বেশিই পোষ মেনেছে।
আজ বিকেলে উড়ে একেবারে আমার ঘাড়ে এসে বসেছে। বিরক্ত করেনি তো? না না, বিরক্ত কিসের? শব্দর আলী বললেন, আমার মনে হয় আপনার কবুতরকে একটু ট্রেনিং দেওয়া দরকার। হোটেল মালিক ভুরু কুঁচকে বললেন, কিসের ট্রেনিং? এই যেন অপরিচিত মানুষের কাছে না যায়। আজ বিকেলে দেখি কে যেন দুষ্টুমি করে পায়ে কিসব বেঁধে দিয়েছে। হোটেল মালিক হঠাৎ যেন একেবারে ফ্যাকাশে হয়ে গেলেন। শব্দর আলী সান্ত্বনা দিয়ে বললেন, আমরা খুলে দিয়েছি, আপনার কবুতরের কিছু হয়নি, চমৎকার উড়ে গেল তখন। আমরা ঘরে ফিরে এলাম। হোটেল মালিক পিছু পিছু এলেন, ধন্যবাদ জানাতে নিশ্চয়ই। কিছু একটা বলবেন বলবেন করেও যেন ঠিক বলতে পারলেন না। ঘরে ঢুকেই আমি ভূতের ভয় দেখানোর প্রস্তুতি শুরু করে দিই। নিরীহ স্বরে শব্দর আলীকে বললাম, হোটেলটা বেশ বড়, কিন্তু মানুষজন কত কম দেখেছেন? শব্দর আলী বললেন, ঠিক করে পাবলিসিটি করে না, নিয়ন লাইট দিয়ে লিখে দিত। বাধা দিয়ে বললাম, আপনার তাই মনে হয়? আজ বাজারে একজনের সাথে কথা বলছিলাম, সেও অন্য কথা বলল। কি বলল? বলল বছর 2 আগে নাকি কে একজন আত্মহত্যা করেছিল এই হোটেলে। সেই থেকে গভীর রাতে কে নাকি হেঁটে বেড়ায়, ভরা পূর্ণিমা হলে নাকি কান্নার আওয়াজ শোনা যায়। শব্দর আলীর মুখ ফ্যাকাশে মেরে যায়। আমি হালকা গলায় বললাম, লোকজন যে কি বাজে কথা বলতে পারে! শুধু শুধু এরকম একটা চমৎকার জায়গার এরকম বাজে একটা বদনাম। আবহাওয়াটা এর মাঝে ভৌতিক হয়ে গেছে। আমি তার মাঝে আরও একটা দাগা ছেড়ে দিলাম। বললাম, ভূতের ভয় পেলেই ভয়। আমার সেরকম ভয়টয় নেই। তবে হ্যাঁ, আমার এক মামা ভয় পেতেন কিছু বটে। অবশ্যই তার কারণও ছিল। শব্দর আলী দুর্বল গলায় বললেন, কী কারণ? আমি অনেক দিন আগে পড়া একটা ভূতের গল্প মামার গল্প হিসেবে চালিয়ে দিলাম। ভূতের গল্প সবসময় নিজের পরিচিত মানুষের গল্প হিসেবে বলতে হয়, এছাড়া ঠিক কাজ করে না। ভেবেছিলাম 2টি গল্প লাগবে, দেখলাম এক গল্পেই কাজ হয়ে গেল। ঘরে লাগানো বাথরুম, সেখানে যাওয়ার সময় শব্দর আলী বললেন, ইকবাল সাহেব, দরজার কাছে দাঁড়াবেন একটু, আমি বাথরুম থেকে আসি। বিছানায় শুয়ে বাতি নেভানোর পর আমি আমার দ্বিতীয় গল্পটি ফেঁদে বসি। এটাও এক ইংরেজি বইয়ে পড়েছিলাম। স্থানকাল পাত্র একটু বদলে আমার দুঃসম্পর্কের এক চাচার জীবনের ঘটনা হিসেবে চালিয়ে দিতে হলো। লাশকাটা ঘরে একটা খুন হয়ে যাওয়া মানুষের গল্প। বীভৎস ঘটনা বলতে গিয়ে আমার নিজেরই গায়ে কাঁটা দিয়ে ওঠে। শব্দর আলীর কথা ছেড়েই দিলাম। মতিন যখন ভূত সেজে আসবে তখন বাড়াবাড়ি কিছু না একটা হয়ে যায়, সেটা নিয়ে দুশ্চিন্তা হতে থাকে। দরজাটা খুলে রেখেছি। রাত 1টার সময় আসার কথা। গল্পে গল্পে বেশ রাত হয়ে গেছে, আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে বলে মনে হয় না। একটু তন্দ্রা মতো এসেছিল, হঠাৎ ঘুম ভেঙে গেল। জানলাটা কেউ বাইরে থেকে খোলার চেষ্টা করছে। মতিন এসে গেছে। দরজা খোলা রাখবো বলেছিলাম, নিশ্চয়ই ভুলে গেছে। আমি শব্দর আলীকে জাগাবো ভাবছিলাম, তার আগে শব্দর আলীর ভাঙা গলা শুনতে পেলাম। ভয়ে স্বর বেরোচ্ছে না। কোনো মতে ফিসফিস করে বললেন, ইকবাল সাহেব, কি কি যেন ঘরে ঢুকছে। আমি বললাম, চুপ, একটা কথাও না। মতিন জানলা দিয়ে ঘরে এসে ঢোকে। বলেছিলাম 2 হাত উঁচু করে সাদা কাপড় দিয়ে নিজেকে ঢেকে নিতে, কিন্তু মতিন বোকার মতো একটা কালো কাপড় পরে এসেছে। হাত দুটি তো উঁচু করেইনি, বরং চোরের মতো আস্তে আস্তে পা ফেলে ইতিউতি করে এদিক সেদিক তাকাতে থাকে। তাই দেখেই শব্দর আলীর প্রায় হার্ট ফেল করার মতো অবস্থা। হাতড়ে হাতড়ে কোনো মতে ভূত টিপিটা বের করে টিপে দিলেন। সাথে সাথে উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়া শুরু হয়ে যায়। মতিন বেচারা গেল ঘাবড়ে, ভীষণ চমকে ওঠে। তারপর দরজার দিকে ছুটে যায় গুলির মতো। কোনো মতে দরজা খুলে এক দৌড়। হাসির চোটে আমার প্রায় দম বন্ধ হবার মতো অবস্থা। ঘরে আলো জ্বালিয়ে শব্দর আলীর সাহস ফিরিয়ে আনি। তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। ভুট্টিপিটা আঁকড়ে ধরে 2 পা তুলে বিছানায় উবু হয়ে বসে আছেন। তিনি সে রাতে আর আলো নেভাতে দিলেন না। বিছানায় জবুথবু হয়ে বসে রইলেন। পরদিন শব্দর আলীকে চেনা যায় না। চোখ বসে গিয়েছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি। দেখে মনে হয় এক রাতে বয়স 10 বছর বেড়ে গিয়েছে। আমার তখন খারাপ লাগতে থাকে। ভীতু মানুষ, এতটা বাড়াবাড়ি না করলেও হতো। শব্দর আলী উঠেই তার ভ্রমণবন্ধী গোছাতে শুরু করলেন। এই হোটেলে তিনি আর থাকবেন না। ব্যাপারটা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে আমাকে পুরো ব্যাপারটা খুলে বলতে হলো। ভাবছিলাম শুনে বুঝি শব্দর আলী খুব রাগ করবেন, কিন্তু উল্টো এত খুশি হয়ে উঠলেন যে বলার নয়। ভুটুত কিছু নয়, আমি আর মতিন মিলে তাকে ভয় দেখিয়েছি। ব্যাপারটা তার কাছে এত মজার একটা ঘটনা মনে হতে থাকে যে আমি নিজেও অবাক হয়ে যাই। পেট চেপে ধরে তিনি দুলে দুলে হাসতে থাকেন।
আর একটু পরপর বলতে থাকেন, আপনারা তো সাংঘাতিক মানুষ, হি হি হি। আমি আরও ভাবলাম সত্যিকারের ভূত, হি হি হি। মতিন সাহেবকে দেখলে মনে হয় কত বড় অফিসার, আর সে কি না, হি হি হি। শব্দর আলী তার কথা শেষ করতে পারেন না। ব্যাপারটা এত সহজে চুকে গেল দেখে আমার স্বস্তির নিঃশ্বাস পড়ে। শব্দর আলী সহজ সরল মানুষ বলে এত সহজভাবে নিয়েছেন। অন্য কেউ হলে চটে যেত নিঃসন্দেহে। কয়জন মানুষ নিজেকে নিয়ে ঠাট্টা তামাশা সহ্য করতে পারে না। দুজনে হালকা মন নিয়ে বের হই। আজকেও হোটেল মালিক ইজি চেয়ারে বসে আছেন। কবুতরগুলো পায়ের কাছে বসে দানা খাচ্ছে। আমাদের বের হতে দেখে কেমন জানি বাঁকা চোখে তাকিয়ে না দেখার ভান করে সামনে মুখ ঘুরিয়ে নিলেন। ভদ্রলোকের হয়তো কোনো কথা বলার ইচ্ছে নেই। আমরা তাকে আর ঘাটালাম না। নাস্তা করে ভাবলাম জেলে পল্লী থেকে ঘুরে আসি। জেলে নৌকা করে শব্দরালে সমুদ্রে যাবার শখ। ব্যাপারটা আলোচনা করে আসবেন। পথে মতিনের বাসা। ভাবলাম একটু দেখা করে যাই। তাকে দেখে গতরাতে শব্দর আলী কেমন ভয় পেলেন নিশ্চয়ই জানতে চাইছে। দরজায় টোকা দেওয়ার আগেই দরজা খুলে গেল। দেখি মতিন প্রায় ছুটে বেরিয়ে আসছে। আমাদের দেখে থতমতো খেয়ে বলল, তোরা এসেছিস? আমাকে এক্ষুনি যেতে হবে। গলা নামিয়ে বলল, খবর এসেছে আবার, আজ নাকি অনেক বড় দল, রাতে আসবো তোদের ওখানে। শব্দর আলী ভূত সংক্রান্ত কি একটা বলতে চাইছিলেন। মতিন তার আগে আমাকে টেনে একপাশে সরিয়ে নিয়ে ফিসফিস করে বলল, কাল রাতে হঠাৎ হেড অফিস থেকে ফোন, তাই আর শব্দ সাহেবকে ভয় দেখানোর জন্য যেতে পারিনি। আজ যাব। তুই আবার অপেক্ষা করেছিলি না তো? আমার চোয়াল ঝুলে পড়ল। কিছু বলার আগেই মতিন বলল, এখনই যেতে হবে, গেলাম আমি। শব্দর আলী এগিয়ে এসে বললেন, কি বললেন মতিন সাহেব? আমি দুর্বল গলায় বললাম, বলল আজ রাতে সে ভূত সেজে আসবে। আবার? না, আবার না, গত রাতে ব্যস্ত ছিল, তাই আসতে পারেনি। শব্দর আলীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। ঢোক গিলে কোনো মতে বললেন, তার মানে গত রাতে সত্যি ভূত এসেছিল? সর্বনাশ। আমরা যখন জেলে পল্লীর দিকে যাচ্ছিলাম হঠাৎ করে পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। সব কিছুর মূলে রয়েছে আমাদের হোটেল মালিক আর কবুতর। যখন হেরোইন ল্যাবরেটরিতে কাজ চলে তিনি তার হোটেলের সামনে কবুতর নিয়ে বসে থাকেন। যখন দেখেন পুলিশ যাচ্ছে তিনি তার কবুতর উড়িয়ে দেন। ট্রেনিং দেওয়া কবুতর উড়ে গিয়ে হাজির হয় হেরোইন ল্যাবরেটরিতে। সেখানকার লোকজন দেখেই বুঝে যায় পুলিশ আসছে। তারা সব কিছু গুটিয়ে পালিয়ে যায় নিরাপদ জায়গায়। হেরোইন ল্যাবরেটরির লোকজন যখন হোটেলের মালিকের কাছে কোনো খবর পাঠাতে চায় তারা কাগজে লিখে কবুতরের পায়ে বেঁধে উড়িয়ে দেয়। কবুতর সেটা নিয়ে আসে হোটেলের মালিকের কাছে। গতকাল আমরা কবুতরের পা থেকে যেটা খুলে ফেলেছিলাম সেটা ছিল ওদের পাঠানো কোনো জরুরি খবর। ছোট শিশিতে নিশ্চয়ই কিছু হেরোইন ছিল, বানানো জিনিসটার একটা নমুনা। কাল সেজন্যই হোটেলের মালিক আমাদের মুখে তার কবুতরের গল্প শুনে এত ঘাবড়ে গিয়েছিলেন। রাতে সেজন্যই হোটেল মালিক এসেছিলেন আমাদের ঘরে, তার সেই হেরোইনের শিশি উদ্ধার করার জন্যে। শব্দর আলীর ভূত টিপি যখন উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করেছে তিনি ভয় পেয়ে পালিয়ে গেছেন। শব্দর আলীকে পুরো ব্যাপারটা বোঝাতে একটু সময় লাগলো। তিনি ভাবলেন আমি বলতে চাইছি হোটেল মালিকের কবুতরগুলো আসলে যান্ত্রিক কবুতর, ভেতরে যন্ত্রপাতি দিয়ে বোঝাই। হোটেল মালিক সুইচ চিপে দিয়ে কবুতরগুলো উড়িয়ে দেন। সেগুলো তখন খবর নিয়ে যায় হেরোইন ল্যাবরেটরিতে। এরকম কবুতর বানানো কঠিন বলে তিনি আপত্তি করে যাচ্ছিলেন। যখন বুঝতে পারলেন আমি বলতে চাইছি কবুতরগুলো সাধারণ দেশি কবুতর এবং এগুলো দিয়েই খবর পাঠানো হয়, শব্দর আলী হঠাৎ করে সবকিছু বুঝে গেলেন। খাঁটি ডিটেকটিভদের মতো আমরা সাথে সাথে বুঝে গেলাম আমাদের কি করতে হবে। মতিন তার দলবল নিয়ে রওনা দেবার আগে আমাদের গিয়ে কবুতরগুলোকে আটকাতে হবে। দুজনে প্রায় ছুটতে ছুটতে হাজির হলাম হোটেলে। হোটেল মালিক অলসভাবে রাস্তার দিকে তাকিয়ে বসে আছেন। পায়ের কাছে কবুতরগুলো ঘুরে বেড়াচ্ছে। আমি সহজ ভঙ্গি করে হোটেল মালিকের কাছে গিয়ে বসি। তখন অল্প অল্প হাঁপাচ্ছি। শব্দর আলী চলে গেলেন কি একটা জিনিস আনতে। হোটেল মালিক আমাকে বললেন, কি ব্যাপার, একেবারে হাঁপাচ্ছেন দেখি? কিছু একটা কৈফিয়ত দিতে হয়। যেটা মাথায় এলো সেটাই বলে ফেললাম। কোনো রকম ব্যায়াম হচ্ছে না, তাই ভাবলাম একটু দৌড়াই। সকালে দৌড়ানো স্বাস্থ্যের জন্য খুব ভালো কি না? ও, কবুতরগুলোকে কিভাবে আটকানো যায় তাই ভাবছিলাম। একটু করে পাখা ছেটে দিলে হয়, কিন্তু এত কাছে বসে কি করে? এমন সময় শব্দর আলী বের হয়ে এলেন। হাত দেখিয়ে একটা ভঙ্গি করলেন, যার অর্থ তিনি সবকিছু ঠিক করে নিয়েছেন। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এসব ব্যাপারে শব্দর আলীর উপর আমার বিশ্বাস আছে। শব্দর আলী এসে আমার পাশে বালুর উপর পা ছড়িয়ে বসলেন।
হোটেল মালিক তার দিকে তাকিয়ে মৃদু হেসে ভদ্রতার কি একটা কথা বললেন। উত্তরে শব্দর আলীও কিছু একটা বলে একটা কবুতরকে আদর করার ভঙ্গিতে তুলে নেন। হোটেল মালিক একটু অন্যদিকে তাকাতেই আঙুলের মাথায় লাগানো কালো মতো ছোট্ট একটা জিনিস কবুতরটার মাথায় টিপে লাগিয়ে দেন। জিনিসটা আটালো, মাথার পালকের নিচে ভালোভাবে লেগে যায়। কবুতরটা কোনো আপত্তি করল না, দেখেও বোঝার উপায় নেই। 4টা কবুতর, হোটেল মালিক কোনটা ব্যবহার করবেন জানি না, তাই একটি একটি করে 4টার মাথাতেই শব্দর আলী সেই কালো মতো জিনিসগুলো টিপে লাগিয়ে দিলেন। সেটা কি জিনিস জানি না, কিভাবে কাজ করবে তাও জানি না, কিন্তু শব্দর আলীর উপরে আমার বিশ্বাস আছে তিনি নিশ্চয়ই কিছু একটা ভেবে বের করেছেন। কিছুক্ষণের মধ্যেই জিপের আওয়াজ শুনতে পেলাম। তাকিয়ে দেখি একটা জিপ বোঝায় পুলিশ যাচ্ছে দক্ষিণ দিকে। সামনের সিটে মতিনকেও দেখতে পেলাম, সাদা পোশাকে গম্ভীর মুখে বসে আছে। জিপটা চলে যেতেই হোটেল মালিক সাদা রঙের একটা কবুতর বাম হাতে তুলে নিলেন, তারপর অন্যমনস্ক ভঙ্গি করে ডান হাতে দিয়ে কবুতরের সামনে 3বার চুটকি বাজালেন। নিশ্চয়ই এটা কোনো রকম একটা সংকেত। সত্যি তাই, কবুতরটির 3টি চুটকি শুনেই হঠাৎ পাকা ঝাপটে উড়ে যায়, প্রথমে সোজা উপরে, তারপর ঘুরে দক্ষিণ দিকে। সাংঘাতিক উঠতে পারে পাখিটা, দেখতে দেখতে সেটা মিলিয়ে গেল। আমরা 3জনেই তাকিয়েছিলাম কবুতরটার দিকে। শব্দর আলী অন্যমনস্কভাবে বললেন, খুব ভালো উঠতে পারে কবুতর। হোটেল মালিক অন্য কবুতরগুলোকে উড়িয়ে দিয়ে বললেন, কবুতরের অনেক গুণ। হ্যাঁ, খেতেও খুব ভালো। আমি যোগ না করে পারলাম না। ভুনা কবুতরের মাংস খিচুড়ির সাথে গরম ঘি দিয়ে খেতে দারুণ লাগে। হোটেল মালিক এবং শব্দর আলী দুজনেই আমার দিকে একটু অবাক হয়ে তাকালেন। আমার কথাবার্তায় প্রায় সময়ে খাবারের বিষয় এসে পড়ে। শব্দর আলী একটু থেমে বললেন, কবুতরের দিকজ্ঞান খুব ভালো, কখনো রাস্তা হারায় না। যুদ্ধের সময় কবুতর দিয়ে শত্রু অঞ্চল থেকে খবর পাঠানো হতো। হোটেল মালিক অস্বস্তিতে একটু নড়ে চড়ে বসলেন। শব্দর আলী না দেখার ভান করে বললেন, অনেকদিন বিজ্ঞানীরা জানতেন না কবুতর কি করে দিক ঠিক রাখে। দিন হোক রাত হোক কিছু অসুবিধা হয় না। হোটেল মালিক একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, এখন জেনেছে? খানিকটা। কিভাবে? পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র আছে সেটা দিয়ে। কম্পাস যেরকম পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দিয়ে উত্তর দক্ষিণ বুঝতে পারে, কবুতরও সেরকম। কিভাবে চৌম্বক ক্ষেত্রটা বুঝতে পারে সেটা এখনও পরিষ্কার নয়, কিন্তু পারে যে সেটা সবাই জানে। তাই নাকি? হোটেল মালিকের চোখে মুখে একটা অবাক হওয়ার ছাপ এসে পড়ে। হ্যাঁ, খুব সহজ একটা পরীক্ষা করেছিলেন বিজ্ঞানীরা। কবুতরের মাথায় একটা ছোট চুম্বক বেঁধে দিয়েছিলেন, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেকে অনেক শক্তিশালী। ব্যাস, দেখা গেল কবুতর আর কিছুতেই দিক ঠিক রাখতে পারে না। খুব সহজ একটা পরীক্ষা। বলতে বলতে শব্দর আলী উঠে দাঁড়ান। কখনো সুযোগ পেলে করে দেখবেন পরীক্ষাটা। ছোট একটা চুম্বক নিয়ে কবুতরের মাথায় লাগিয়ে দিবেন। আমার কাছে আছে একটা, এই যে। শব্দর আলী তার আঙ্গুলের ডগায় করে কালো মতন একটা চুম্বক ভদ্রলোকের দিকে এগিয়ে দেন। হোটেল মালিক একটু অবাক হয়ে শব্দর আলীর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে চুম্বকটি নেন। কি যেন তার সন্দেহ হচ্ছে, মুখটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। আমি বললাম, শব্দ সাহেব চলুন যাই, ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ চলুন। শব্দর আলীও উঠে দাঁড়ালেন। মস্ত বড় একটা হেরোইন কারবারির দল ধরা পড়ল। হোটেল মালিক ছিল সেই দলের নাটাই। পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সে ভোল পাল্টে। এয়ারপোর্টে ধরা হয়েছে। বর্ডারে প্রায় জনা 30 লোক ধরা পড়েছে, কিছু এদেশের কিছু বার্মার। হেরোইন নাটক করেছিল প্রায় 1 কোটি টাকার মতো। মতিনের অনেক নাম হলো সেবার, 2টো নাকি প্রমোশন হয়ে গেছে একবারে। আমরা ভেবেছিলাম আমাদেরও খুব নাম হবে, কিন্তু ব্যাপারটা নাকি খুব গোপন, আমাদের নাকি জানার কথাই নয়। তাই আমাদের কথাটা চেপে গিয়েছিল। মতিন বলেছে আমাদের নাকি খুব এক পেট খাইয়ে দেবে একদিন। এখনও দেয়নি, অপেক্ষা করে আছি। যদি কিছুদিনের মধ্যে না খাওয়ায় বলে দেব সবাইকে। কীরকম মাথা খাটিয়ে আমি আর শব্দর আলী এত বড় একটা হেরোইন কারবারির দলকে ধরিয়ে দিয়েছিলাম, কেউ বিশ্বাস করবে কি না সেটাই হচ্ছে প্রশ্ন। মোরগ। শব্দর আলী সাবধানে পকেট থেকে কি একটা জিনিস বের করে আমার হাতে দিলেন। হাতে নিয়ে আমি চমকে উঠি। একটা মাকড়সা। চিৎকার করে আমি মাকড়সাটাকে প্রায় ছুঁড়ে ফেলেছিলাম। শব্দর আলী হা হা করে হেসে উঠলেন। করছেন কি? এটা জ্যান্ত মাকড়সা নয়, ইলেকট্রনিক মাকড়সা। আমার তখনও বিশ্বাস হয় না। টেবিলের উপর কোনো মতে ফেলে দিই কুৎসিত মাকড়সাটাকে। সেটা ঠিক জ্যান্ত মাকড়সার মতো হেঁটে বেড়াতে থাকে,
ঘেন্নায় আমার প্রায় বমি হবার মতো অবস্থা। মাকড়সা আমার ভারী খারাপ লাগে। কেউ যদি বলে একটা ঘরে একটা জ্যান্ত মাকড়সার সাথে থাকবে না একটা জ্যান্ত বাঘের সাথে থাকবে, আমি সম্ভবত বাঘের সাথেই থাকব। শব্দর আলী হাসতে হাসতে বললেন, এত ভয় পাচ্ছেন কেন? একটা ইলেকট্রনিক। দুটো মাইক্রোপ্রসেসর আছে ভেতরে। 2 মাস লেগেছে তৈরি করতে। 2 মাস খরচ করে একটা মাকড়সা তৈরি করেছেন? আমার বিশ্বাস হয় না। শব্দর আলী 2 ঘন্টায় একটা পুরো কম্পিউটার খুলে আবার জুড়ে দিতে পারেন। আমি নিজের চোখে দেখেছি। সময় লাগবে না। এইটুকু মাকড়সার শরীরে কত কিছু ঢোকাতে হয়েছে জানেন? পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে লজিক গেট, মাইক্রোপ্রসেসর, র্যাম, স্টেপ মোটর, গিয়ার। এত কষ্ট করে একটা মাকড়সা তৈরি করলেন? একটা ভালো কিছু তৈরি করতে পারতেন, প্রজাপতি বা পাখি। কে মাকড়সা দিয়ে খেলবে? শব্দর আলী একটু আঘাত পেলেন বলে মনে হলো। গম্ভীর গলায় বললেন, আপনি কি ভাবছেন এটা খেলার জিনিস? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, তাহলে কি? কাছে আসেন, আপনাকে দেখাচ্ছি। আমি ভয়ে ভয়ে তার কাছে এগিয়ে যাই। তিনি আমার শার্টের ফাঁক দিয়ে মাকড়সাটাকে ঢুকিয়ে দিলেন। সেটা হেঁটে হেঁটে আমার পিঠের উপর এক জায়গায় গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। আমি জানি এটা সত্যিকারের মাকড়সা নয়, নেহায়েত ইলেকট্রনিক কলকবজা। তবু আমার সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠতে থাকে। আমি শরীর শক্ত করে দম বন্ধ করে বসে থাকি। মাকড়সাও বসে থাকে চুপ করে। বেশ খানিকক্ষণ কেটে গেল এভাবে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? শব্দর আলী বললেন, কিছু হচ্ছে না। না। শরীরের কোনো জায়গা চুলকোচ্ছে না? না। তিনি খানিকক্ষণ মাথা চুলকে বললেন, আসলে আপনি যদি এমন একটা কাজ করতে থাকেন যে হাত সরানোর উপায় নেই, তাহলে শরীরের কঠিন কঠিন জায়গা চুলকাতে থাকে। আমি মাথা নাড়লাম। কথাটা সত্যি, কিন্তু মাকড়সার সাথে শরীর চুলকানোর কী সম্পর্ক ঠিক বুঝতে পারলাম না। শব্দর আলীর মুখ হঠাৎ উজ্জ্বল হয়ে যায়। এগিয়ে এসে বললেন, আপনার হাত দুটি দিন। আমি হাত দুটি এগিয়ে দিতেই কিছু বোঝার আগে তিনি পকেট থেকে রুমাল বের করে হাত দুটি চেয়ারের হাতলের সাথে শক্ত করে বেঁধে ফেললেন। আমি অবাক হয়ে বললাম, কি করছেন? এখন আপনার হাত দুটি বাঁধা, কাজেই শরীরের কোনো জায়গা চুলকালে আপনি চুলকাতে পারবেন না। হ্যাঁ, তাতে কি হয়েছে? কাজেই এখন আপনার শরীরের নানা জায়গা চুলকাতে থাকবে। শব্দর আলী চোখ নাচিয়ে বললেন, কি সত্যি বলেছি কি না? কথাটা সত্যি। ছেলেবেলায় যেদিন রোজা রাখতাম, ভোরে ঘুম থেকে উঠে মনে পড়তো আজ খাওয়া বন্ধ। সাথে সাথে খিদে লেগে যেত। এবারেও তাই হঠাৎ মনে হতে থাকে ঘাড়ের কাছে একটু একটু চুলকাচ্ছে। সত্যি তাই, চুলকানি বাড়তে থাকে, বাড়তেই থাকে। অন্যমনস্ক হয়ে চুলকানি চলে যাবে ভেবে অন্যমনস্ক হবার চেষ্টা করি, কিন্তু কোথায় কি, চুলকানি বাড়তেই থাকে। শব্দর আলীকে হাত দুটি খুলে দিতে বলবো, এমন সময় হঠাৎ টের পাই মাকড়সাটা ঘাড়ের দিকে হাঁটতে শুরু করেছে। হেঁটে হেঁটে যেখানে চুলকাচ্ছে ঠিক সেখানে এসে চুলকে দিতে থাকে। আরামে আমার চোখ প্রায় বন্ধ হয়ে আসে। মাঝে মাঝে যখন বাগানে কাজ করে কাদায় হাত মাখামাখি হয়ে যেত, তখন পিঠে কোথাও চুলকালে ভাগ্নেকে বলতাম চুলকে দিতে। সে কিছুতেই ঠিক জায়গা বের করতে পারতো না। আমি বলতাম আরেকটু উপরে, সে বেশি উপরে চলে যেত। বলতাম আরেকটু নিচে, সে বেশি নিচে চলে যেত। যখন জায়গাটা মোটামুটি বের করতে পারত, তখন হয় বেশি জোরে না হয় বেশি আস্তে চুলকে দিত। কিছুতেই ঠিক করে চুলকাতে পারত না। এই মাকড়সাটা অপূর্ব, উপরেও নয় নিচেও নয়, ঠিক জায়গাতে ঠিকভাবে চুলকাতে থাকে। যখন ভাবলাম আরেকটু জোরে হলে ভালো হয়, মাকড়সাটা ঠিক আরেকটু জোরে চুলকাতে থাকে। আশ্চর্য ব্যাপার। শব্দর আলী আমার মুখের ভাব লক্ষ্য করছিলেন। এবারে হাতের বাঁধন খুলে দিতে দিতে একগাল হেসে বললেন, দেখলেন তো এটা কি করতে পারে? আমার স্বীকার করতেই হলো ব্যাপারটা অসাধারণ। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে এটা আদৌ তৈরি করা সম্ভব। শব্দর আলী জিজ্ঞেস করলেন, কিভাবে কাজ করে বুঝেছেন? আমি কিভাবে বুঝব? একটুও বুঝতে পারেননি? শব্দর আলীর একটু আশাভঙ্গ হলো বলে মনে হলো। এই যে 8টা পা দেখছেন, এগুলো হচ্ছে 8টা নার্ভ সেন্সর। শরীরের নার্ভ থেকে এটা কম্পন ধরতে পারে। সেটা থেকে এটা বুঝতে পারে কোথাও চুলকাচ্ছে কিনা। যখন বুঝতে পারে, তখন সেটা সেন্ট্রাল সিপিইউতে একটা খবর পাঠায়। সাথে সাথে ফিডব্যাক সার্কিট কাজ শুরু করে দেয়। আমি একটু অন্যমনস্ক হয়ে পড়ি। নিঃসন্দেহে জিনিসটা অসাধারণ, কিন্তু এত কষ্ট করে এরকম একটা জিনিস তৈরি করার সত্যি কি প্রয়োজন ছিল? শব্দর আলীর এত প্রতিভা, সেটা যদি সত্যিকারের কোনো কাজে লাগাতেন, সেটা দিয়ে সাধারণ মানুষের কোনো রকম উপকার হতো। কি হলো? আপনি আমার কথা শুনছেন না, অন্য কিছু ভাবছেন? না না, শুনছি। তাহলে বলুন তো,
স্টেপিং মোটরে কত মাইক্রোসেকেন্ড পরপর টিটিএল পালস পাঠাতে হয়? আমি মাথা চুলকে বললাম, শুনেছি মানে তো এই নয় যে বুঝেছি। শোনার বোঝা কি এক জিনিস? তার মানে আপনি কিছু বোঝেননি? ডিটেলস বুঝিনি, কিন্তু মোটামুটি আইডিয়াটা পেয়েছি। শব্দর আলী পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলে খুলে ধরেন। ভয়ানক জটিল একটা সার্কিট। তার মাঝে এক জায়গায় একটা আঙুল ধরে বললেন, এখান থেকে শুরু করি, আপনি তাহলে বুঝবেন। এই যে দেখছেন। আমি তাকে থামালাম, বললাম, শব্দ সাহেব, আমি এসব ভালো বুঝি না, খামোখা আপনার সময় নষ্ট হবে। এর থেকে অন্য একটা জিনিস আলোচনা করা যাক। কী জিনিস? এই মাকড়সাটা তৈরি করার প্রয়োজনটা কি? শব্দর আলী খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলেন। তারপর আস্তে আস্তে বললেন, আমি ভাবলাম মাকড়সারা কি করে সেটা অন্তত বুঝেছেন। যখন কোনো জায়গায় চুলকাতে থাকে। হ্যাঁ হ্যাঁ, তা বুঝেছি, কিন্তু সেটা কি এতই জরুরি জিনিস? জরুরি নয়। আমি যখন কাজ করি তখন দুটো হাতের দরকার। তার মাঝে যদি কোনো জায়গায় চুলকাতে থাকে, আমি কি করব? ঠিক আছে, মানলাম এটা যথেষ্ট জরুরি, কিন্তু এর থেকে জরুরি কোনো জিনিস নেই। কি আছে? এর থেকে জরুরি কি হতে পারে? আপনার কাছেই জরুরি হতে হবে সেটা ঠিক নয়, অন্য 10 জন মানুষের জন্য জরুরি হতে পারে। আপনার এরকম প্রতিভা, সেটা যদি সত্যিকার কাজে লাগান, কত উপকার হতো। কীরকম কাজ? আমি একটু ইতস্তত করে বললাম, গরিব দেশ আমাদের, লোকজন খেতে পড়তে পারে না। যদি গবেষণা করে বের করতেন খাওয়ার সমস্যা কিভাবে মেটানো যায়, বিশেষ ধরনের ধান যেখানে চাল বেশি হয়, বা বিশেষ ধরনের মাছ যেটা তাড়াতাড়ি বড় করা যায় আবার খেতেও ভালো, কিংবা গরু বাছুর বাড়ানোর সহজ উপায়। দুধের এত অভাব, দেশে সব গরিব বাচ্চারা রোগা রোগা, তাদের জন্য যদি কিছু করতেন, কিংবা সস্তা কাপড় যদি তৈরি করতে পারতেন, সবাই যদি ভদ্র কাপড় পরতে পারত। শব্দর আলী কি একটা বলতে গিয়ে থেমে গেলেন। খানিকক্ষণ অন্যমনস্কভাবে বসে থেকে চিন্তিতভাবে নিজের গোঁফ টানতে থাকেন। আমি একটু কথা বলার চেষ্টা করলাম। তিনি হাঁ হাঁ করে উত্তর দিচ্ছিলেন, কিন্তু আলাপে যোগ দিলেন না। আমার তার জন্য একটু খারাপই লাগে। বেচারা বিজ্ঞানী মানুষ, একটা আশ্চর্য জগতে বাস করেন। সত্যিকার মানুষের জীবন দেখেও দেখেন না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে তাকে নিশ্চয়ই খুব বিব্রত করে দিয়েছি। কিন্তু তার যেরকম প্রতিভা, যদি সত্যি সাধারণ মানুষের জন্যে মাথা খাটিয়ে কিছু একটা বের করেন, খারাপ কি? পরের সপ্তাহে একটা টেলিগ্রাম পেলাম। টেলিগ্রামে লেখা, আপনি ঠিক, মাকড়সা চুরমার, খাদ্য গবেষণা। বিষয়বস্তু পরিষ্কার, আমার কথা ঠিক। তাই তিনি তার মাকড়সাটাকে চুরমার করে খাদ্যের উপর গবেষণা শুরু করে দিয়েছেন। মাকড়সাটির জন্যে আমার একটু দুঃখ হয়। চুলকানোর এরকম যন্ত্র চুরমার করে ফেলার কি প্রয়োজন ছিল? পরের সপ্তাহে আরেকটা টেলিগ্রাম পেলাম। তাতে লেখা, ডিম, মুরগি, মুরগির ফার্ম, ইনকিউবেটর, কম্পিউটার কন্ট্রোল। মানে বুঝতে মোটেই অসুবিধা হলো না। তিনি মুরগির ফার্ম তৈরি করার কথা ভাবছেন। সেখানে ইনকিউবেটর ব্যবহার করে ডিম থেকে বাচ্চা ফোটানো হবে, চমৎকার ব্যবস্থা। তবে কম্পিউটার ব্যবহার করে সেটাকে নিয়ন্ত্রণ করা হবে, ব্যাপারটি আমাকে ঘাবড়ে দিল। একটি মুরগির ফার্ম চালানোর জন্য যদি কম্পিউটারের প্রয়োজন হয়, তাহলে লাভ কি? শব্দর আলীর গবেষণা আমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবার আগে তার সাথে দেখা করতে গেলাম। ভাগ্য ভালো আমার, শব্দর আলী বাসাতেই ছিলেন। জং বাহাদুর দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে গেল। শব্দর আলীর কাছে পৌঁছে দিয়ে সে নিজে একটা ইজি চেয়ারে শুয়ে পড়ে। পাশে টেবিলে খাবার, সামনে টেলিভিশন চলছে। বানরের উপর একটা অনুষ্ঠান হচ্ছে, তাই জং বাহাদুরের মুখে একটা পরিষ্কার তাচ্ছিলের ভঙ্গি। শব্দর আলীর টেবিলের চারপাশে অনেকগুলো খাঁচা, সেখানে অনেকগুলো নানা বয়সের মোরগ মুরগি হেঁটে বেড়াচ্ছে। শব্দর আলী গম্ভীর মুখে একটা মুরগির দিকে তাকিয়ে আছেন। তার হাতে কাগজ কলম। মুরগির দিকে তাকিয়ে থেকে থেকে একটু পরপর কি যেন লিখছেন। উকি মেরে দেখে মনে হলো আধুনিক কবিতা, কারণ তাতে লেখা, ডান বাম ডান বাম ডান ডান বাম, বাম ডান বাম ডান বাম বাম বাম, বাম বাম ডান বাম বাম ডান বাম। শব্দর আলী খাতা বন্ধ করে বললেন, মোরগের সাথে মানুষের পার্থক্য কি বলেন দেখি? মাথা চুলকে বললাম, আমরা মোরগকে রান্না করে খাই, মোরগ আমাদের রান্না করে খায় না। শব্দর আলী চিন্তিত মুখে বললেন, আপনাকে নিয়ে এই হচ্ছে মুশকিল, খাওয়া ছাড়া আর কিছু চিন্তা করতে পারেন না। কথাটা খানিকটা সত্যি। আমি একটু লজ্জা পেয়ে গেলাম। শব্দর আলী বললেন, মানুষের দুটি চোখই সামনে, তাই তাদের বাইনোকুলারের দৃষ্টি। কোনো জিনিসের দিকে তাকিয়ে তারা দূরত্ব বুঝতে পারে। এক চোখ বন্ধ করে শুয়ে সুতা পরানোর চেষ্টা করে দেখবেন কত কঠিন। বোঝা যায় না সুইটা কাছে না দূরে। মোরগের দুই চোখ দুই পাশে,
তাই দূরত্ব বুঝতে হলে মোরগকে ক্রমাগত মাথা নাড়তে হয়। একবার ডান চোখে জিনিসটা দেখে, একবার বাম চোখে। বেশিরভাগ পাখিও মোরগের মতো, এই জন্যে পাখিরাও মাথা নাড়ে। এই দেখেন, আমি লিখছিলাম মোরগ কিভাবে তার চোখ ব্যবহার করে। শব্দর আলী তার খাতা খুলে দেখালেন। যেটাকে একটা আধুনিক কবিতা ভেবেছিলাম, সেটা আসলে মোরগের মাথা নাড়ানোর হিসেব। আমার স্বস্তির নিঃশ্বাস পড়ে। শব্দর আলী এখন কবিতা লেখা শুরু করলে ভারী দুঃখের ব্যাপার হতো। খানিকক্ষণ কথাবার্তা বলে আমি তার মুরগির ফার্ম এবং ইনকিউবেটরের কথা জানতে চাইলাম। শব্দর আলী খুব উৎসাহ নিয়ে একটা বড় খাতা টেনে বের করে আনেন। অল্প একটা জায়গায় অনেক মুরগি বড় করার পরিকল্পনা। ইনকিউবেটরে ডিম ফোটানো হবে। ইনকিউবেটর জিনিসটা নাকি খুব সহজ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঠিক রেখে তাপমাত্রা 22 দিন 102 ডিগ্রি ফারেনহাইট করে রাখতে হবে। শব্দর আলী তেজস্ক্রিয় মৌলিক পদার্থ ব্যবহারের কথা ভাবছেন। তাহলে তাপমাত্রা ঠিক রাখা নাকি পানির মতো সোজা। তার একটি মাত্র সমস্যা, সেটি হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। মোরগের বাচ্চার কী ক্ষতি করবে সেটা ঠিক জানেন না। ডিমগুলোকে দিনে 2বার করে ঘুরিয়ে দেয়া এবং জলীয় বাষ্পের পরিমাণ ঠিক রাখার জন্যে একটা ছোট কম্পিউটার থাকবে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে ইনকিউবেটর যেন বন্ধ না হয়ে যায়, সেজন্যে একটা ডায়নামো নাকি বসানো হবে। আমি শব্দর আলীকে থামালাম। বললাম, ইনকিউবেটর তৈরি করে ডিম ফুটিয়ে মোরগের ফার্ম তৈরি করবেন, খুব ভালো কথা। কিন্তু সেটা চালানোর জন্য যদি তেজস্ক্রিয় মৌলিক বা কম্পিউটার লাগে, তাহলে লাভ কী হলো? ওসব চলবে না। কেন চলবে না? শব্দর আলী উত্তেজিত হয়ে বললেন, জিনিসটা কত সহজ হয় জানেন? একবার সুইচ অন করে ভুলে যেতে পারবেন। ভুলে যাওয়ার দরকারটা কি? আমাদের দেশে মানুষের কি অভাব? আমি শব্দর আলীকে বোঝানোর চেষ্টা করি। এমনভাবে ইনকিউবেটর তৈরি করতে হবে যেন জিনিসটা সহজ হয়, দাম হয় খুবই কম। ডিম উল্টে পাল্টে দেওয়ার জন্য কম্পিউটার লাগবে কেন? একজন মানুষ খুব সহজেই দিনে 2বার করে উল্টে দিতে পারবে। আপনাকে তৈরি করতে হবে জিনিসটা সত্যিকার ব্যবহার মনে রেখে। শব্দর আলী কি একটা বলতে গিয়ে থেমে যান। খানিকক্ষণ গম্ভীর মুখে চিন্তা করে বললেন, আপনি ঠিকই বলেছেন। জিনিসটা তৈরি করতে হবে সাধারণ জিনিস দিয়ে, সাধারণ মানুষের জন্যে। হ্যাঁ, সম্ভব হলে যেন ইলেকট্রিসিটি ছাড়াই চালানো যায়, গ্যাস কিংবা কেরোসিন দিয়ে। শব্দর আলীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। একগাল হেসে বললেন, তাহলে তো জিনিসটা তৈরি করা খুবই সহজ, একদিনে বানাতে পারবো। ভাবছিলাম ফাইবার গ্লাস দিয়ে বানাবো, কিন্তু তার দরকার নেই। কেরোসিন কাঠ দিয়ে পুরো জিনিসটা তৈরি হবে। দুপ্রস্থ কাঠের মাঝখানে থাকবে ভুসি, তাহলে তাপটা বেড়ে যাবে না। গ্যাসের চুলা দিয়ে বাতাসটা গরম করা যাবে। বাতাসটা ভেতরে ছড়িয়ে যাবে তাপমাত্রা বাড়ানোর জন্যে। মাঝে মাঝে ছোট গামলায় পানি রাখা হবে। পানি বাষ্পীভূত হয়ে নিজে থেকে জলীয় বাষ্পের পরিমাণ ঠিক রাখবে। যে জিনিসটা একটু কঠিন, সেটা হচ্ছে তাপমাত্রা ঠিক রাখা। একটা ছোট ফিডব্যাক সার্কিট তৈরি করতে হবে সেই জন্যে। সস্তা অপ অ্যাম্প দিয়ে বানাবো। খরচ পড়বে খুবই কম। ইনকিউবেটরের ভিতরের তাপমাত্রাটা দেখে বাতাসের প্রবাহটাকে বাড়িয়ে না হয় কমিয়ে দেবে। চালানোর জন্য লাগবে মাত্র 2টো 9 ভোল্টের ব্যাটারি। কাঠের ট্রেতে ভুসির উপরে থাকবে ডিম। ডিমের কেস তৈরি করার কোনো প্রয়োজন নেই। একসাথে 1000 ডিম ফোটানো যাবে। ফিডব্যাক সার্কিটের ব্যাপারটা ছাড়া পুরো জিনিসটা আমি বুঝতে পারলাম। সত্যি যদি এত সহজে বানানো যায়, তাহলে তো কথাই নেই। শব্দর আলীর উপর আমার বিশ্বাস আছে, তিনি ঠিক ইনকিউবেটর তৈরি করে দেবেন। যেটা একমাত্র সমস্যা হচ্ছে, সুযোগ পেলেই তিনি তার আবিষ্কারে কঠিন কঠিন জিনিস জুড়ে দিতে চান। কি একটা হয়েছে আজকাল, কম্পিউটার ছাড়া কথা বলতে চান না। ইনকিউবেটর নিয়ে আলোচনা করতে করতে শব্দর আলী বেশ উত্তেজিত হয়ে ওঠেন। কাগজ বের করে তখন এই জিনিসটা আঁকতে শুরু করেন। আমি একটু ইতস্তত করে বললাম, শুরু করার আগে একটু চা খেলে কেমন হয়? শব্দর আলী বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তারপর জং বাহাদুরের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বললেন, জং বাহাদুর, চা বানাও। জং বাহাদুর একবার আমার দিকে, একবার শব্দর আলীর দিকে বীর দৃষ্টিতে তাকিয়ে চা বানাতে উঠে গেল। সপ্তাহখানেক খেটে খুঁটে শব্দর আলী তার ইনকিউবেটর তৈরি করলেন। জিনিসটা দেখতে একটা পুরনো সিন্দুকের মতো, কিন্তু শব্দর আলীর কোনো সন্দেহ নেই যে এটা কাজ করবে। ইনকিউবেটরটা পরীক্ষা করে দেখার জন্যে শব্দর আলী একদিন ডিম কিনতে গেলেন। ভাবলাম হয়তো গোটা 10 ডিম কিনে আনবেন। যদি নষ্ট হয় তাহলে এই 10টা ডিমের উপর দিয়ে যাবে, কিন্তু শব্দর আলী সেরকম মানুষ নন। ইনকিউবেটরের উপর তার এত বিশ্বাস যে বাজার ঘুরে ঘুরে তিনি 514টি ডিম কিনে আনলেন। 512টা যাবে ইনকিউবেটরের ভেতরে, 2টি সকালের নাস্তা করার জন্যে। সেদিন বিকেলেই ডিমগুলো ইনকিউবেটরে ঢোকানো হলো। ব্যাপারটি দেখার জন্যে আমি অফিস ফেরত সকাল সকাল চলে এলাম। পেন্সিল দিয়ে শব্দর আলী সবগুলোর উপর একটি করে সংখ্যা লিখে দিলেন।
এতে ডিমগুলোর হিসেব রাখাও সুবিধে, আবার উল্টে দিতেও সুবিধে। সংখ্যাটি তখন নিচে চলে যাবে। ডিমগুলো সাজিয়ে রেখে ইনকিউবেটরের ঢাকনা বন্ধ করে শব্দর আলী গ্যাসের চুলা জ্বালিয়ে দিলেন। শোঁ শোঁ করে চুলা জ্বলতে থাকে। দেখতে দেখতে তাপমাত্রা বেড়ে 102 পর্যন্ত উঠে সেখানে স্থির হয়ে যায়। এখন এইভাবে 22 দিন যেতে হবে, তাহলে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। পরের 22 দিন আমার খুব উত্তেজনা কাটে। ইনকিউবেটর কেমন করে কাজ করছে, সত্যি সত্যি ডিম ফুটে বাচ্চা বের হবে কিনা, এসব নিয়ে কৌতূহল। শব্দর আলীর কিন্তু কোনো রকম উত্তেজনা নেই। তিনি জানেন এটা কাজ করবে। বিজ্ঞানী মানুষ, আগে অনেক কিছু তৈরি করেছেন। কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না কিভাবে জানি আগে থেকে বুঝে ফেলেন। 22 দিন পার হওয়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হতে শুরু করে। সে যে কি অপূর্ব দৃশ্য, না দেখলে বিশ্বাস হয় না। তুলতুলে হলুদ রঙের কোমল গা কিচকিচ করে ডেকে হইচই শুরু করে দিল। আমি, শব্দর আলী আর জং বাহাদুর মহা উৎসাহে বাচ্চাগুলোকে ইনকিউবেটর থেকে বের করে আনতে থাকি। শব্দর আলী ওদের রাখার জন্য ট্রে তৈরি করে রেখেছিলেন। তার উপরে নামিয়ে রেখে সেগুলো উষ্ণ একটা ঘরে রাখা হলো। বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্যে বিশেষ ধরনের খাবার তৈরি করে রাখা হয়েছিল। তার মধ্যে নাকি নানা রকম ভাইটামিন আর ওষুধ দেওয়া আছে। মোরগের অসুখ বিসুখ যেন না হয় সেজন্য এই ব্যবস্থা। পরদিন সকালের ভেতর 503টা মোরগছানা কিচকিচ করে ডাকতে থাকে। ছোট ছোট হলুদ রেশমি বলের মতো বাচ্চাগুলো দেখে চোখ জুড়িয়ে যায়। 9টা ডিম নষ্ট হয়েছে। শব্দর আলী সেগুলো পরীক্ষা করে দেখবেন বলে আলাদা করে রেখেছেন। 500 মুরগির ছানাকে বড় করার দায়িত্ব খুব সহজ ব্যাপার নয়। শব্দর আলী বুদ্ধি করে আগে থেকে ব্যবস্থা করে রেখেছিলেন বলে রক্ষা। জং বাহাদুর এমনিতেই অলস প্রকৃতির, কিন্তু মোরগের বাচ্চাগুলো দেখাশোনায় তার খুব উৎসাহ। কেউ আশেপাশে না থাকলে সে বাচ্চাগুলোকে হাতে পায়ে ঘাড়ে নিয়ে খেলা করতে থাকে। বাচ্চাগুলো এই কয়দিনে জং বাহাদুরকে বেশ চিনে গেছে। দেখলেই কিচকিচ করে এগিয়ে এসে ঘিরে ধরে। এই ইনকিউবেটরটাকে কিভাবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে ছাড়ার ব্যবস্থা করা যায় সে ব্যাপারে শব্দর আলীর সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু শব্দর আলী এখন সেটা করতে রাজি না। তিনি বাচ্চাগুলোকে আগে বড় করতে চান। মোরগের বাচ্চাকে তাড়াতাড়ি বড় করার তার কিছু ওষুধপত্র আছে। সেগুলো দিয়ে তাদের বড় করে তুলে যখন ডিম পাড়া শুরু করবে তখন সেই ডিম দিয়ে আবার বাচ্চা ফোটাতে চান। খুব অল্প জায়গায় কিভাবে অনেক মোরগকে রাখা যায় সে ব্যাপারেও তিনি একটু গবেষণা করতে চান। সব কিছু শেষ করে পুরো পদ্ধতিটা ইনকিউবেটরের সাথে তার বিলি করার ইচ্ছা। ভেবে দেখলাম তার পরিকল্পনাটা খারাপ নয়। শুধু ইনকিউবেটরে ডিম ফোটালেই তো আর হয় না, সেগুলো আবার বড়ও করতে হয়। সেটি ডিম ফোটানো থেকে এমন কিছু সহজ ব্যাপার নয়। পরের কয়েক সপ্তাহ আমার শব্দর আলীর সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হলো। তার প্রয়োজন ছিল, কারণ একা একা কাজ করলেই তিনি তার আবিষ্কারের কঠিন কঠিন জিনিস আমদানি করে ফেলেন। এই 1 মাসে আমি তাকে যেসব জিনিস করা থেকে বন্ধ করেছি সেগুলো হচ্ছে: 1. মোরগের বাচ্চাগুলোর খাবার খুঁটে খেতে যেন অসুবিধা না হয় সেই জন্য তাদের ঠোঁটে স্টেনলেস স্টিলের খাপ পুড়িয়ে দেয়া। 2. মোরগের বাচ্চাগুলোর অবসর বিনোদনের জন্য ঘরের দেয়ালে মোরগের উপরে চলচ্চিত্র দেখানো। 3. মোরগের বাচ্চাগুলো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে কিনা লক্ষ্য করার জন্যে ঘরে একটা টেলিভিশন ক্যামেরা বসিয়ে দেয়া। 4. শীতের সময় মোরগের বাচ্চার যেন ঠান্ডা লেগে না যায় সেজন্য তাদের ছোট ছোট সোয়েটার বুনে দেয়া। 5. যেহেতু তারা মা ছাড়া বড় হচ্ছে সেজন্য নিজেদের ভাষা যেন ভুলে না যায় তার ব্যবস্থা করার জন্য টেপ রেকর্ডারে মোরগের ডাক শোনানো। 6. বাচ্চাগুলো ঠিকভাবে বড় হচ্ছে কিনা দেখার জন্য প্রত্যেক দিন তাদের ওজন করে গ্রাফ কাগজে ছকে ফেলা। আমি কোনোভাবে নিঃশ্বাস চেপে আছি। আর 2 মাস কাটিয়ে দিতে পারলেই বাচ্চাগুলো বেশ বড়সড় হয়ে উঠবে। শব্দর আলীর নতুন কিছু করার উৎসাহ বা প্রয়োজনও কমে যাবে। বাচ্চাগুলো বেশ তাড়াতাড়ি বড় হচ্ছে, কোনো অসুখ বিসুখ নেই। সব মিলিয়ে বলা যায় পুরো জিনিসটাই একটা বড় ধরনের সাফল্য। আমি আমার সাংবাদিক বন্ধুর সাথে কথা বলে রেখেছি, জিনিসটাকে একটু প্রচার করে তারপর সাধারণ মানুষের ব্যবহারের জন্য ছেড়ে দিতে হবে। একটা ছোট ওয়ার্কশপে সপ্তাহে একটা করে ইনকিউবেটর তৈরি করতে পারলেই যথেষ্ট। ব্যবসা তো আর করতে যাচ্ছি না। ঠিক এই সময়ে আমার হঠাৎ বগুড়া যেতে হলো। আমি কিছুতেই যেতে চাইছিলাম না, কিন্তু বড় সাহেব আমাকে জোর করে পাঠিয়ে দিলেন। সেখানকার হিসেবপত্রে কি নাকি গরমিল দেখা গিয়েছে। আমাকে গিয়ে সেটা ধরতে হবে। আমি যখন আপত্তি করছিলাম তখন বড় সাহেব কথা প্রসঙ্গে বলেই ফেললেন যে তিনি আমাকে খুব বিশ্বাস করেন। তাছাড়া অন্য সবাই দায়িত্বশীল সাংসারিক মানুষ। আমার মতো নিষ্কর্ম আর কয়জন আছে যে ঘর সংসার ফেলে জায়গায় অজায়গায় দৌড়াদৌড়ি করতে পারে। যাবার আগে শব্দর আলীকে বারবার করে বলে গেলাম তিনি যেন এখন মোরগের বাচ্চাগুলোর ওপর নতুন কোনো গবেষণা শুরু না করেন।
বাচ্চাগুলো চমৎকার বড় হচ্ছে, তাদের ঠিক এভাবে বড় হতে দেয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর কিছুই করা উচিত না। যা, তার যত বড় বৈজ্ঞানিক আইডিয়াই আসুক না কেন। বগুড়া থেকে ফিরে আসতে বেশ দেরি হলো। যাবার আগে ঠিকানা দিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম একটি দুটি টেলিগ্রাম হয়তো পাবো, কিন্তু কোথায় কি, কোনো খোঁজ খবরই নেই। ফিরে এসেই শব্দর আলীর বাসায় গেলাম। দরজায় ধাক্কা দিতেই যথারীতি কুকুরের ডাক, কিন্তু তারপর কোনো সাড়া শব্দ নেই। আমি ঘরের দরজায় একটা চিঠি লিখে এলাম যে পরদিন বিকেলবেলা অফিস ফেরত আসব। শব্দর আলী যেন বাসায় থাকেন। পরদিন শব্দর আলীর বাসায় গিয়ে দেখি দরজায় লাগানো চিঠিটা নেই, যার অর্থ তিনি চিঠিটা পেয়েছেন। আমি দরজায় ধাক্কা দিতেই কুকুরের বদরাগে ডাকাডাকি শুরু হয়ে গেল, কিন্তু তার বেশি কিছু নয়। শব্দর আলী আমার চিঠি পেয়েও বাসাতে নেই। ভারী আশ্চর্য ব্যাপার। দরজায় বার কয়েক শব্দ করার পর মনে হলো একটা জানলা দিয়ে কেউ একজন আমাকে উঁকি মেরে দেখে জানলাটা বন্ধ করে দিল। জং বাহাদুর হতে পারে না, কিন্তু শব্দর আলী এরকম করবেন কেন? আমি পরপর আরও কয়েকদিন চেষ্টা করি, কিন্তু কিছুতেই শব্দর আলীকে ধরতে পারলাম না। নিঃসন্দেহে তিনি পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু কেন? আমার কাছ থেকে পালিয়ে বেড়ানোর প্রয়োজন কি? আমি মহাধাঁধায় পড়ে গেলাম। সপ্তাহ দুয়েক পর শব্দর আলীকে আমি কাওরান বাজারে সেই রেস্তোরাঁয় আবিষ্কার করলাম। আমাকে দেখে আবার পালিয়ে না যান সেজন্যে শব্দ না করে একেবারে তার কাছে গিয়ে ডাকলাম, এই যে শব্দ সাহেব। শব্দর আলী চা খাচ্ছিলেন। হঠাৎ চমকে উঠে গরম চা দিয়ে তিনি মুখ পুড়িয়ে ফেলেন। আমাকে দেখে তার চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেল। অনেক কষ্টে তোতলাতে তোতলাতে বললেন, কি খবর ইকবাল সাহেব? আমার আবার কিসের খবর? খবর তো সব আপনার কাছে। আপনার তো দেখাই পাওয়া যায় না। কয়েকদিন আপনার বাসায় গিয়েছিলাম, চিঠি রেখে এসেছিলাম। ও আচ্ছা, তাই নাকি? এই ধরনের কথাবার্তা বলে তিনি ব্যাপারটা এড়িয়ে গিয়ে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে বললেন, কেমন গরম পড়ে যাচ্ছে দেখেছেন? শুধু কথা বলার জন্য কথা বলা। আমি সোজাসুজি আসল কথায় চলে আসি। মোরগের বাচ্চাগুলোর খবর কি? শব্দর আলী না শোনার ভান করে বললেন, নতুন ম্যানেজার এসেছে রেস্তোরাঁয়, খুব কড়া। চায়ের কাপগুলো কি পরিষ্কার দেখেছেন? আমি আরেকবার চেষ্টা করলাম। মোরগের বাচ্চাগুলোর কি খবর, কেমন আছে সেগুলো, কত বড় হয়েছে? বলে শব্দ সাহেব কথা ঘোরানোর চেষ্টা করলেন। বললেন, টিভি দেখে দেখে জং বাহাদুরের চোখ খারাপ হয়ে গেছে, চশমা নিতে হয়েছে। বানরের টিভি দেখে চোখ খারাপ হওয়ায় চশমা নিতে হয়েছে, খবরটা নিঃসন্দেহে চমকপ্রদ। কিন্তু মোরগের বাচ্চার খবর জানতে চাইলে সেটা না দিয়ে এই খবর দেওয়ার জন্য ব্যস্ত কেন? আমি হাল ছেড়ে না দিয়ে আরও একবার চেষ্টা করলাম। বললাম, শব্দ সাহেব, আপনি কথা ঘোরানোর চেষ্টা করছেন কেন? মোরগের বাচ্চাগুলো ভালো আছে তো? শব্দর আলী পরিষ্কার আমার কথা না শোনার ভান করে বললেন, ভীষণ চোরের উপদ্রব হয়েছে আজকাল। পাশের বাসা থেকে সব কিছু চুরি হয়ে গেছে। আমি হাঁক করে তার দিকে তাকিয়ে থাকি। তিনি যদি বলতে না চান, আমি তো আর জোর করে তাকে বলাতে পারি না। তার আবিষ্কার, তার পরিশ্রম, আমি কোথাকার কে? কিন্তু কি হয়েছে বলতে এত আপত্তি কেন? আমি তো আর তাকে খেয়ে ফেলতাম না। ভারী অবাক কাণ্ড। শব্দর আলী আগের কথার জের টেনে বললেন, চোরটা ভারী পাজি, চুরি করে যা কিছু নিতে পারে নেয়, বাকি সব নষ্ট করে দিয়ে যায়। সেদিন একজনের রান্না করা খাবারে পুরো বাটি লবণ ঢেলে দিয়ে গেছে। আমি কিছু না বলে চুপ করে থাকি। শব্দর আলী বলতে থাকেন, আগের সপ্তাহে এক বাসা থেকে অনেক কিছু চুরি করে নিয়ে গেছে। যাবার আগে ছোট মেয়েটার পুতুলের মাথাটা ভেঙে দিয়ে গেছে। ভারী পাজি চোর। আমি শব্দর আলীর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবলাম, না জানি কি হয়েছে মোরগগুলোর। আমাকে জোর করে চোরের গল্প শোনাচ্ছেন কেন? শব্দর আলী চায়ে চুমুক দিয়ে বললেন, চোর ধরার একটা যন্ত্র বানাচ্ছি এখন, খুব কায়দার জিনিস হবে। একটা এসএলআর ক্যামেরা জুম লেন্স সহ আছে। আগে ছবি তুলে ফেলবে, চোর বেটা যদি পালিয়েও যায় তার ছবি তোলা হয়ে যাবে। শব্দর আলী একাই অনেক কথা বলে গেলেন। আমার কথা বলার উৎসাহ নেই। প্রথমে তার ব্যবহারে বেশ দুঃখই লেগেছিল, কিন্তু তাকে বেশ অনেকদিন থেকে চিনি, তাই দুঃখটা স্থায়ী হলো না। ব্যাপারটা চিন্তা করে আস্তে আস্তে আমি ভারী অবাক হয়ে যাই। পুরো জিনিসটা একটা রহস্যময় ধাঁধার মতো। এই এক মাসে মোরগের বাচ্চাগুলোর কি হতে পারে যা তিনি আমাকে বলতে চান না? আমার কথা না শুনে মোরগের বাচ্চাগুলোর উপর নিশ্চয়ই কিছু একটা গবেষণা করে পুরো ব্যাপারটা ঘোল পাকিয়েছেন। এখন আমাকে আর সেটা বলতে চাইছেন না। ছোটোখাটো নয়, বড় ধরনের কিছু। কিন্তু কি হতে পারে? আমাকে বলতে এত আপত্তি কেন? এভাবে আরও সপ্তাহখানে কেটে গেল। শব্দর আলীর সাথে আজকাল দেখা হয় খুব কম। মোরগের বাচ্চার ব্যাপারটি এভাবে আমার কাছ থেকে গোপন করার পর আমিও নিজেকে একটু গুটিয়ে ফেলেছি।
অনেক চেষ্টা করেও জানতে না পেরে আজকাল ব্যাপারটা ভুলে যাবার চেষ্টা করছিলাম। সেই দিন অফিস ফেরত বাসায় যাবার সময় চায়ের দোকানে উঁকি মেরে দেখি শব্দর আলী বসে আছেন, মুখ অত্যন্ত বিমর্ষ। আমাকে দেখে তার চেহারা আরও কেন জানি কালো হয়ে গেল। শুকনো গলায় বললেন, কী খবর ইকবাল সাহেব? আমি বললাম, এই তো চলে যাচ্ছে কোনো রকম। আপনার কি খবর? চোর ধরার যন্ত্র শেষ হয়েছে? আজকাল আমি মোরগের বাচ্চার কথা তুলি না। শব্দর আলী মাথা চুলকে বললেন, হ্যাঁ, শেষ তো হয়েছিল। লাগিয়েছেন চোর ধরার জন্যে? হ্যাঁ, লাগিয়েছিলাম। চোর এসেছিল? শব্দর আলী মাথা চুলকে বললেন, হ্যাঁ, এসেছিল। ধরা পড়েছে? না। তাহলে জানলেন কেমন করে যে এসেছিল? শব্দর আলী আবার মাথা চুলকে বললেন, জানি এসেছিল, কারণ পুরো যন্ত্রটা চুরি করে নিয়ে গেছে। আমার একটু কষ্ট হলো হাসি গোপন করতে। চোর যদি চোর ধরার যন্ত্র চুরি করে নিয়ে যায়, ব্যাপারটাতে একটু হাসা অন্যায় নয়। শব্দর আলী আমার হাসি গোপন করার চেষ্টা দেখে কেমন জানি রেগে উঠলেন। বললেন, আপনি হাসছেন? জানেন আমার কত কষ্ট হয়েছে ওটা তৈরি করতে? কত টাকার যন্ত্রপাতি ছিল আপনি জানেন? আমি বললাম, কে বলল আমি হাসছি? এটা কি হাসির জিনিস? কিভাবে নিল চোর এটা? শব্দ সাহেব মাথা চুলকে বললেন, সেটা এখনো বুঝতে পারিনি। জিনিস মেঝের সাথে স্ক্রু দিয়ে আটা ছিল, পুরোটা খুলে নিয়ে গেছে। ভাগ্যিস জং বাহাদুর ছিল, নইলে সব চুরি করে নিত। জং বাহাদুর কেমন আছে আজকাল? ভালোই আছে, দিনে দিনে আরও অলস হয়ে যাচ্ছে। চোখ খারাপ হয়ে চশমা নিয়েছে বলেছিলেন? হ্যাঁ, মানুষের মতো নাক নেই তো, চশমা পরতে প্রথম প্রথম অনেক ঝামেলা হয়েছিল জং বাহাদুরের। আমার হঠাৎ জিনিসটা খেয়াল হয়, সত্যি তো, বানরের চশমা আটকে থাকবে কোথায়? জিজ্ঞেস করলাম, কিভাবে পরে চশমা? শব্দর আলী একটু হাসলেন, বললেন, সেটা আর কঠিন কি, মোরগের চশমা তৈরি করে দিলাম, আর এটা তো বানর। আমি চমকে ঘুরে তার দিকে তাকাই। মোরগের চশমা? শব্দর আলী হঠাৎ অপ্রস্তুত হয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমতামতা করে অপ্রাসঙ্গিকভাবে বললেন, কেমন গরম পড়ে যাচ্ছে দেখেছেন? তখন মোটেও গরম পড়ছে না। দুদিন থেকে আমার হাফ হাতা সোয়েটারটা আর শীত মানতে চাইছে না বলে একটা ফুল হাতা সোয়েটার পরব বলে ভাবছি। কাজে বুঝে নিলাম শব্দর আলী কথাটা ঘোরাতে চাইছেন। শব্দর আলী ভুলে মোরগের চশমার কথা বলে ফেললেন। এখন আর কিছুতেই মুখ খুলবেন না। আমি তাকে আর ঘাটালাম না। কথাটা কিন্তু আমার মনে গেঁথে রইল। মোরগের চশমা পরিয়ে তিনি একটা কিছু অঘটন ঘটিয়েছেন। অঘটন কি জানার জন্যে কৌতূহলে আমার পেট ফেটে যাওয়ার অবস্থা। কিন্তু লাভ কি? শব্দর আলী তো কিছুতেই কিছু বলবেন না। মাঝরাতে কেউ যদি কাউকে ডেকে তোলে, তার মানে একটা অঘটন। কখনো শুনিনি কাউকে মাঝরাতে ডেকে তুলে বলা হয়েছে সে লটারিতে 2 লাখ টাকা পেয়েছে। তাই আমাকে যখন মাঝরাতে ডেকে তুলে বলা হলো আমার সাথে একজন দেখা করতে এসেছে, ভয়ে আমার আত্মা শুকিয়ে গেল। কোনো মতে লুঙ্গিতে গিট মেরে চোখ মুছতে মুছতে এসে দেখি শব্দর আলী। আগে কখনো আমার বাসায় আসেননি, এই প্রথম। সময়টা বেশ ভালোই পছন্দ করেছেন। আমি খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বললাম, কী ব্যাপার শব্দ সাহেব, এত রাতে? রাত কোথায়, এ তো সকাল। একটু পরে সূর্য উঠে যাবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি কথাটা খুব ভুল নয়। ভোর 4টার মতো বাজে। ঘণ্টাখানেক অপেক্ষা করলে সূর্য যদি নাও ওঠে, চারদিকে ফর্সা হয়ে যাবে ঠিকই। এই সময়টাতে আমার ঘুম সবচেয়ে গাঢ়। লাখ টাকা দিলেও এই সময়ে আমি ঘুম নষ্ট করি না। আজ অবশ্য অন্য কথা। বসতে বসতে জিজ্ঞেস করলাম, কোনো কাজে এসেছেন, না এমনি হাঁটতে হাঁটতে চলে এসেছেন? শব্দর আলী একটু রাগ করে বললেন, এমনি হাঁটতে হাঁটতে কেউ এত রাতে আসে নাকি? আপনি না বললেন এখন রাত নয়, এখন সকাল। ভাবলাম বুঝি আপনার মর্নিং ওয়াক করার অভ্যাস। আরে না না, মর্নিং ওয়াক না, একটা ব্যাপার হয়েছে। কি ব্যাপার? একটু আগে সেই চোর ধরা পড়েছে। এখন তাকে নিয়ে কি করি বুঝতে না পেরে আমি আতকে উঠে বললাম, তাকে সাথে নিয়ে এসেছেন? না না, কি যে বলেন। কোথায় সেই চোর? বাসায়। শব্দর আলী মাথা চুলকে বললেন, চোর ধরা পড়লে কি করতে হয় জানেন? আমি মাথা চুলকাই। চোর ধরা পড়লে লোকজন প্রথমে একচোট মারপিট করে নেয় দেখেছি। যাকে সারা জীবন নিরীহ গোবেচারা ভালো মানুষ বলে জেনে এসেছি, সেও চোর ধরা পড়লে চোখের সামনে অমানুষ হয়ে কি মারটাই না মারে। কিন্তু সেটা তো আর শব্দর আলীকে বলতে পারি না। একটু ভেবেচিন্তে বললাম, চোর ধরা পড়লে মনে হয় পুলিশের কাছে দিতে হয়। সে তো সবাই জানে, কিন্তু দেয়টা কিভাবে? চোর তো আর ওষুধের শিশি না যে পকেটে করে নিয়ে যাব। রিকশায় পাশে বসিয়ে নিব, যদি দৌড় দেয় উঠে। বেঁধে নিতে হয় মনে হয়। কোথায় বাঁধব? হাতে। হাত বাঁধা থাকলে মানুষ দৌড়াতে পারে না বুঝি? আমি মাথা চুলকে বললাম,
তাহলে মনে হয় পায়ে বাঁধতে হবে। শব্দর আলী ভুরু কুঁচকে বললেন, তাহলে ওকে নিয়ে যাব কেমন করে, কোলে করে? সমস্যা গুরুতর। আমার মাথায় কোনো সমাধান এলো না। জিজ্ঞেস করলাম, এখন কোথায় রেখে এসেছেন? জং বাহাদুরের কাছে। একটা বানরের কাছে একটা ঘাঘু চোর রেখে এসেছেন? মাথা খারাপ আপনার? শব্দর আলী অবাক হয়ে বললেন, তাহলে কি করব, সাথে নিয়ে আসব? কিন্তু তাই বলে একটা বানরের কাছে রেখে আসবেন? আহা, এত অস্থির হচ্ছেন কেন? আমি কি এমনি এমনি রেখে এসেছি? ঘরের সব দরজা জানলাতে এখন 20,000 ভোল্ট, পাওয়ার বেশি নেই, তাই ছুলে কোনো ক্ষতি হবে না, কিন্তু দারুণ শক খাবে। তাই বলেন? আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। আসলে জং বাহাদুরের হাতে ঠিক ছেড়ে আসেননি। না, তা ঠিক নয়। জং বাহাদুরের হাতেই ছেড়ে এসেছি। হাই ভোল্টেজের সুইচটা জং বাহাদুরের হাতে। সে ইচ্ছা করলে চালু করবে, ইচ্ছা করলে বন্ধ করবে। করেছেন কি? আমি লাফিয়ে উঠি। একটা বানরের হাতে এভাবে ছেড়ে আসা উচিত হয়নি। চোর নিশ্চয়ই পালিয়ে গেছে এতক্ষণে। মনে হয় না। শব্দর আলী গম্ভীর গলায় বললেন, জং বাহাদুর ভীষণ চালু, ওকে ধোকা দেওয়া মুশকিল। কি জানি বাবা, আমার বানরের ওপর এত বিশ্বাস নেই। তাড়াতাড়ি চলেন যাই। আমি 2 মিনিটে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ি। ভোরের ঘুমটা গেল। কিন্তু রোজ তো আর চোর ধরা পড়ে না। রোজ তো আর শব্দর আলী একটা বানরের হাতে একটা ধরিবার চোর ছেড়ে আসেন না। ভেবেছিলাম হেঁটে যেতে হবে, কিন্তু একটা রিক্সা পেয়ে গেলাম। এত সকালে বেচারা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বেরিয়েছেন কেন কে জানে। আমি রিক্সায় উঠে শব্দর আলীকে জিজ্ঞেস করলাম, নতুন আরেকটা চোর ধরার যন্ত্র তৈরি করেছেন তাহলে? না। শব্দর আলী হঠাৎ করে কেমন জানি কাঁচুমাচু হয়ে যান। তাহলে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, চোর ধরা পড়ল কেমন করে? শব্দর আলী কাঁচুমাচু মুখে একটু ইতস্তত করে বলে ফেললেন, বেচারা চোর ভুল করে সেই মোরগের ঘরে ঢুকে পড়েছিল। এই প্রথম তিনি নিজে থেকে মোরগের কথা বললেন। আমি নিঃশ্বাস বন্ধ করে থাকি শোনার জন্যে তিনি কি বলেন, কিন্তু শব্দর আলী আর কিছুই বললেন না। আমি বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? কি আর হবে, ভয়ে এক চিৎকার করে ফিট। আমার চোয়াল ঝুলে পড়ে। ভয়ে চিৎকার করে ফিট? হ্যাঁ। মোরগ দেখে ফিট? ও বেচারা কি আর জানে নাকি ওগুলো মোরগ? ও ভেবেছে। কি ভেবেছে? কি জানি কি ভেবেছে। শব্দর আলী হাত নেড়ে থেমে পড়তে চাইলেন, কিন্তু আমি চেপে ধরলাম। শব্দর আলী বাধ্য হয়ে সবকিছু খুলে বললেন। ঘটনাটা এরকম, আমি বগুড়া চলে যাবার পরপরই শব্দর আলীর মনে হলো ছোট একটা জায়গায় এতগুলো মোরগের বাচ্চা পাশাপাশি থাকাটা তাদের মানসিক অবস্থার জন্য ভালো নয়। যেহেতু তাদের জন্য জায়গা বাড়ানো সম্ভব নয়, তাই তিনি ঠিক করলেন মোরগের বাচ্চাগুলিকে এমন একটা অনুভূতি দেবেন যেন তারা অনেক বড় একটা জায়গায় আছে। ত্রিমাত্রিক সিনেমা দেখানোর জন্যে যেরকম ব্যবস্থা করা হয়, তিনিও সেই একই ব্যবস্থা করলেন। ঘরের চারপাশের দেয়ালে গাছপালা, বাড়িঘর ইত্যাদি 2টি করে ছবি এঁকে দিলেন। একটি লাল রং দিয়ে আর একটি সবুজ। ছবি দুটির মাঝখানে একটু ফাঁক রাখা হলো। যেখানে ফাঁক যত বেশি, সেখানে ছবিটাকে মনে হবে তত বেশি দূরে। দূরত্বের এই অনুভূতি আনার জন্য অবশ্যই একটা বিশেষ ধরনের চশমা পরতে হয়। এই চশমার একটা কাঁচ সবুজ আর একটা লাল। এই চশমা পরে লাল আর সবুজ রঙের আঁকা ছবিটির দিকে তাকালে 2 চোখ দিয়ে 2টি আলাদা ছবি দেখতে পায়। এক চোখে দেখে লাল রঙে আঁকা ছবি, অন্য চোখে দেখে সবুজ রঙে আঁকা ছবি। আমরা কখনোই 2 চোখ দিয়ে 2টি আলাদা আলাদা জিনিস দেখি না। এবারেও মস্তিষ্ক চোখ দুটিকে বাধ্য করে দূরে এক জায়গায় একান্তে যেন 2টি ছবি একত্র হয়ে একটি ছবি হয়ে যায়। কাজে এই ছবিটি দেখা যায় ঠিকই, কিন্তু মনে হয় দূরে। আর তাই দেয়ালে আঁকা ছবিগুলোকে মনে হবে অনেক দূরে ছড়ানো। দেয়ালে ছবি আঁকা শেষ করে শব্দর আলী মোরগের চশমা তৈরি শুরু করলেন। তখন হঠাৎ তার মনে পড়ল মোরগের 2 চোখ 2 পাশে। মানুষের মতো সামনে নয়। 2 চোখ সামনে না থাকলে দূরত্ব বোঝা যায় না। কাজেই শব্দর আলীর মাথায় আকাশ ভেঙে পড়ল। শব্দর আলী অবশ্য হাল ছাড়ার মানুষ নন। তাই তিনি একটা সমাধান ভেবে বের করলেন। ছোট ছোট 2টি আয়না তিনি 45 ডিগ্রি কোণ করে চোখের 2 পাশে লাগিয়ে দিলেন। মোরগের এইভাবে দেখে অভ্যাস নেই, তাই সেগুলো প্রথম কয়দিন অন্ধের মতো এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। যখন ডান দিকে যাবার কথা তখন বাম দিকে যায়, আবার যখন বাম দিকে যাবার কথা তখন যায় ডান দিকে। সপ্তাহখানেক পরে সেগুলোর একটু অভ্যাস হলো। তখন একটা ভারী মজার ব্যাপার দেখা যায়। মোরগগুলো ক্রমাগত মাথা না নেড়ে সবসময় এক দৃষ্টে তাকিয়ে থাকে। শব্দর আলীর মতে জিনিসটা দেখতে খুবই অস্বাভাবিক। আগে থেকে জানা না থাকলে ভয় পাওয়া মোটে বিচিত্র নয়। মোরগের চোখ দুটি সামনের দিকে এনে তাদের বাইনোকুলার দৃষ্টি দেবার পর তিনি তাদের চশমা পরাতে শুরু করলেন। এক চোখে লাল আর এক চোখে সবুজ। চশমার কাঁচে মোরগগুলোকে দেখতে ভয়ঙ্কর দেখাতে থাকে,
কিন্তু তারা নাকি দূরত্বের অনুভূতি পাওয়ার ফলে হঠাৎ করে মানসিকভাবে ভালো বোধ করতে শুরু করে। শব্দর আলী সেটা কিভাবে জেনেছেন জিজ্ঞেস করলে মাথা চুলকে প্রশ্নটা এড়িয়ে গেছেন। মোরগগুলোর ওপর শব্দর আলী আরও কী গবেষণা করেছেন সেটা বলে শেষ করার আগে আমরা তার বাসায় পৌঁছে যাই। শব্দর আলী রিক্সা ভাড়া মিটিয়ে দরজার কাছে গিয়ে একটা হাঁক দিলেন, জং বাহাদুর, হাই ভোল্টেজ বন্ধ করে দাও, একদম বন্ধ। জং বাহাদুর নিশ্চয়ই হাই ভোল্টেজ বন্ধ করে দিয়েছে, কারণ শব্দর আলী ইলেকট্রিক শক না খেয়ে ভেতরে এসে ঢুকলেন। পিছু পিছু আমিও ঢুকছিলাম, কিন্তু হঠাৎ প্রচণ্ড ইলেকট্রিক শক খেয়ে শব্দর আলী আর আমি 10 হাত দূরে ছিটকে পড়ি। কয়েক মুহূর্ত লাগে আমার সম্বিত ফিরে পেতে। প্রথমেই দেখতে পেলাম ঘুলঘুলিতে জং বাহাদুর ঝুলে আছে, চোখে চশমা, এবং সেই অবস্থায় সে পেট চেপে হাসিতে গড়াগড়ি খাচ্ছে। শব্দর আলী কাপড়ের ধুলা ঝাড়তে ঝাড়তে উঠে বললেন, কেমন পাজি দেখেছেন বেটা বানর? এটা আপনার বানর? গলা স্বরে আমি চমকে তাকাই। খালি গায়ে তেল চিকচিকে একটা মানুষ গালে হাত দিয়ে মেঝেতে বসে আছে। নিশ্চয়ই চোর হবে, দেখে মনে হয় দিব্যি একটা ভালো মানুষ। শব্দর আলী গম্ভীর মুখে জবাব দিলেন, হ্যাঁ। লোকটা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, আমি যদি এই ব্যাটার জান শেষ না করি তাহলে আমার নাম ইদ্রিস মোল্লা না। আমি কৌতূহলী হয়ে এগিয়ে এলাম। কেন, কি হয়েছে? জিজ্ঞাসা করতে হয় কেন? লোকটা ভীষণ রেগে ওঠে, আপনার পোষা বান্দর যদি আপনার ইলেকট্রিক শর্ট দিয়ে মজা লয় তাহলে আমার কি অবস্থা করছে বুঝতে পারছেন? শব্দর আলী মুখ শক্ত করে বললেন, নিশ্চয়ই তুমি পালানোর চেষ্টা করেছিলে। লোকটা মুখ ভেঙচে উত্তর দিল, সেটা খুব অন্যায় হয়েছে। আপনি লোক জড়ো করে মারপিট করার ব্যবস্থা করলে দোষ হয় না, আর আমি পলানোর চেষ্টা করলে দোষ হয়। চোর বেচারা আমাকে দেখে মনে করেছে তাকে পিটুনি দিতে এসেছি। আমার চেহারা এমন যে দেখলে মনে হয় কাউকে ধরে বুঝি মার দিয়ে দেব। ছোট বাচ্চারা এই জন্যে পারতপক্ষে আমার কাছে ধারে আসে না। শুনেছি আমার পরিচিত কিছু ছোট বাচ্চাকে আমার কথা বলে ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হয়। যাই হোক, আমি চোরটার ভুল ভেঙে না দিয়ে একটা হুঙ্কার দিয়ে পাশের ঘরে ঢুকিয়ে তালা মেরে আটকে দিলাম। এখন পুলিশে খবর দিতে হবে। তার সাথে সাথে আমার অন্য কৌতূহল রয়ে গেল। শব্দর আলীকে জিজ্ঞেস করলাম, মোরগগুলো কোথায়? শব্দর আলী ইতস্তত করে বলল, ওই তো ওই ঘরে। একটু দেখে আসি। শব্দর আলী অনিচ্ছার স্বরে বললেন, যাবেন দেখতে? কি আছে দেখে আসি? শব্দর আলী না করলেন না, কিন্তু খুব অস্বস্তি নিয়ে গোপ টানতে থাকেন। আমি দরজা খুলে ঘরটাতে ঢুকলাম। অন্ধকার ঘর, একটা চাপা দুর্গন্ধ, মোরগের ঘরে যেমন হবার কথা। দেয়াল হাতড়ে বাতির সুইচ না পেয়ে হঠাৎ মনে পড়ল তার বাসায় হাততালি দিলে বাতি জ্বলে ওঠে। আমি শব্দ করে একটা হাততালি দিলাম, আর সত্যি সাথে সাথে বাতি জ্বলে উঠল। না জ্বললেই ভালো ছিল, কারণ তখন যে দৃশ্য দেখতে হলো মানুষের পক্ষে সে দৃশ্য সহ্য করা সম্ভব না। আমি আতঙ্কে পাথর হয়ে গেলাম। আমার চারদিকে থলথলে আশ্চর্য এক ধরনের প্রাণী। প্রাণীগুলোর গোল গোল বড় বড় চোখ, ড্যাব ড্যাব করে স্থির চোখে আমার দিকে তাকিয়ে আছে। প্রাণীগুলো আমাকে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে, তারপর হঠাৎ একসাথে খাই খাই করে থলথলে শরীর টেনে হিঁচড়ে আমার দিকে এগুতে থাকে। শব্দর আলী মোরগের কথা বলছিলেন, কিন্তু এগুলো তো মোরগ নয়, এগুলো সাক্ষাৎ পিশাচ। আতঙ্কে চিৎকার করে আমি পালানোর চেষ্টা করি, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি শব্দর আলী মুখে পানির ঝাপটা দিচ্ছেন। ওপরে চশমা চোখে জং বাহাদুর ঘুলঘুলি ধরে ঝুলে আছে। আবার সে পেট চেপে হেসে গড়াগড়ি খাচ্ছে। আমাকে চোখ খুলতে দেখে শব্দর আলী স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তখনই বলেছিলাম গিয়ে কাজ নেই, ভয় পেতে পারেন। আমি চিচি করে বললাম, ওগুলো কি? কেন মোরগ? ওরকম কেন? ভাবলাম মোরগ রান্না করতে হলে যখন পালক ছাড়াতেই হয়, আগে থেকে ওষুধ দিয়ে পালক ঝরিয়ে ফেললে কেমন হয়। পালক ঝরে যাবার পর দেখতে খারাপ হয়ে গেল। তাছাড়া মোটা হবার ওষুধটা একটু বেশি হয়ে সবগুলো বাড়াবাড়ি মোটা হয়ে গেছে। মোটা বেশি বলে খিদেও বেশি, সবসময় এখন খাই খাই, যাই দেখে তাই খেতে চায়। মানুষজন দেখলেও চেষ্টা করে খেতে। আমি সাবধানে বুকের ভেতর আটকে থাকা একটা নিঃশ্বাস বের করে দিই। কতদিন ওই দৃশ্য মনে থাকবে কে জানে। পরের ইতিহাস সংক্ষিপ্ত। চোরকে থানায় দেবার পর তার বাসা থেকে শব্দর আলীর চোর ধরার যন্ত্রসহ অনেক চোরাই মালপত্র উদ্ধার করা হয়েছে। শব্দর আলী মিউনিসিপ্যালিটি থেকে চোর ধরার জন্য কি একটা পুরস্কার পেতে পারেন বলে শুনেছি। তিনি এখনও গবেষণা করে যাচ্ছেন মোরগগুলোকে আগের চেহারায় ফিরে আনতে। জিনিসটি অসম্ভব নয়, কিন্তু বেশ নাকি কঠিন। আমি অবশ্য খুব আশাবাদী নই। তার ইনকিউবেটর অবশ্যই ঠিক আছে। আমি আপাতত সেটাই সাধারণ মানুষের কাছে বিলি করানো যায় কি না বোঝানোর চেষ্টা করছি। দেখি কি হয়।
আপনারা শুনলেন মোহাম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনী বিজ্ঞানী শব্দর আলীর মহা আবিষ্কার এর ষষ্ঠ ও শেষ পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আর ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন, চাইলে গল্পটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।